নেই বললেই হলো? হ্যাঁ, নেই বললেই হলো। এই আমার বগল দাবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একবারে কর্পূরের মতো ছুড়ে গেল। এ কি বগের মূল্য? গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প লীলা মজুমদারের পদি পিসির বর্মি বাক্স। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। পাঁচু মামার পেঁকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে চেঁচিয়ে বাবা গো, মা, মা গো। শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। ঠিক আছে। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছুঁড়ে গেছে কিনা বা আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চি চি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস। তা নইলে পদি পিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেবো কেন? এই বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বাজিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলে চলল, 100 বছর পরে পদি পিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের সাইজের, আর মুখ তো আছে হাঁসের ডিমের মতন। মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে রে, রক্তের সালওয়েন নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে। সব সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুরে ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে রে। এই বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনের খাওয়ালাম। খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, এই ও পাঁচু মামা, এই পদি পিসির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কুনুইটা আমার কুঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস। আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হা করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটুলি মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার। এই কথা কখনো ভেবে দেখেছিস? পদি পিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারতো, তা জানিস? ঠাকুরদার পদি পিসি, বাহ,
অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে এইসা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ। তিনি বলেছিলেন, ऐ खेत तुम लोगों का देश का ऐसा दशा हुआ। থাকে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর। বুঝলি, ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গাঁয়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন 32 বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম। অথচ এইদিকে মনে হয় দেদার টাকা, দান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন, সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললেন। বাবারে, তারপর? নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল, আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বার করলো। ওরে বাবা রে, ও ঠাকুর! আরে লাগছে তো, লাগছে। এই 7.5 আনা আর নসির কৌটা নে সব প্রদীপিসি থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, আর তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাটপারেরা, গারোয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। আয়, এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই শুনে ডাকাতরা জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে লুটিয়ে পড়লো। নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকেরা ধরেছিল, নিমাই সর্দারদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে। ডাকাতের দল আবার গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত টাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল। প্রদীপিসির ভীষণ বুদ্ধি, দাঁড় করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোপ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে, তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থাও বিশ্ব তোমার হাতে। এই বলে চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন প্রদীপিসি। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে বললেন, এই সরো দেখি, সরো সরো,
খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রতিপিসি কিন্তু এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রতিপিসি এই শুনে একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রতিপিসি এবার একটু কাশলেন। 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুক খুলে দেব, যা খুশি নিও। প্রতিপিসি খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। কই দেখি। খুড়ো সিন্ধুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রতিপিসির চোখ একেবারে ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রতিপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাউর করতে পারবে না। কিন্তু প্রতিপিসি সে মেয়েই নয়। অবাক হয়ে গালে আঙ্গুল দিয়ে ঝুঁকে পড়ে প্রতিপিসি বললেন, ও মা, এই যে আলাদিনের ভাড়ার ঘর, একটা ঠ্যাঙারে বাঁটপার, কি দাওটাই মেরেছিস। এই বলে দু হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রতিবেশী থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চোপড়াও শালা, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। আমাকে প্রাইভেট দেখাচ্ছে। এই বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর আরে আপনার কি বসাই? ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বললেন, না না, আমার কিছু না, গল্পটা বড় লোমহর্ষক কিনা। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, আই চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসি সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রদীপিসি বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন। সবাই তো অবাক। সবাই বেরিয়ে এসে প্রদীপিসিকে আর জিনিসপত্র পোটলা পটলি টেনে নামাল। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প এইসব হলো। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রদীপিসি ছাড়া কেউ সন্দেহ করেনি। প্রদীপিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে, চুল খাঁড়া করে, চিঁচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিলে। কোথায় গেল? বলি কোথায় গেল? বলি গেলটা কোথায়? আর সবাই দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন? পায়ে আটা লাগানো নাকি চোখে নেবা? খুঁজে দেখ না। এই দিকটা, এই দিকটা। আরে তোরা এই দিকটা দেখ না, এই দিকটা দেখবো কি করে ভাই? বেঁচে নাকি? এই সব চলছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। নেই বললেই হলো, নেই বললেই হলো। এই আমার বগল দাবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স, একবারে কর্পূরের মতো ছুড়ে গেল। এ কি বগের মূল্য? এই বলে গরু খুলিয়ে গরুর
গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটো লেজের খাঁজে খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এইসা গুটিয়ে দিল যে প্রদীপিসি তখনই বাগো বাগো বলে বসে পড়লেন। একেবারে গুটিয়ে দিল। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি তো, সিংহের মতো তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কোনো মানে হয়? কি একটা বাক্স আদৌ ছিল কিনা কে জানে। কি যে ছিল বাক্স তাও তো জানি না। মশা মশা ছিল? মশা? আরে মশা কেন থাকবে? আমাকে মশা কামড়া। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স করে কত হিরে মতি সব দিয়েছিল। আর তুই তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। আরে খোঁজ খোঁজ, আরে খোঁজ না ভালো করে। আরে ভালো করে শুনেছি 3 দিন 3 রাত ধরে মামা বাড়ি শুদ্ধ কেউ খায়নি ঘুমোয়নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর? হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি হবে? 1 সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথাটি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উবে গেল। এমন ভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথাও বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, বলছিলাম যে ওই নিমাই খুড়োর বাড়ি থেকে পিসি খালি হাতে ফেরেননি, সে কথা ঠিক। আর বলছিলাম যে ওই গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা আমি চোখে দেখিনি, তবে হ্যাঁ, পিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা আমার পেটে লেগেছিল। আর বলছিলাম যে সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা আমার পিঠে লেগেছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হিরেমতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোল ছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে, জনমানুষের কোনো সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম প্যাঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখলো। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরো বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে চলে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে বাক্সটা কি করেছিলাম একদিন পরে মনে পড়েছে। এই বলেই প্রদীপিসি চোখ বুঝলেন। আর তাই শুনে প্রদীপিসির শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? সেই বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল।
আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষক আরো কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন নাকি? ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রতিবেশীর শেষ কথাই তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই সেটা পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময়ই পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল প্রতিবেশীর, তখন নিশ্চয়ই জোরেও নেয়নি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সে সব আবছা হয়ে এলো। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের ওপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্র্যাগন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরুচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরুচ্ছে, জিভ লকলক করছে। আরও দেখতে পেলাম যেন বাক্সর ঢাকনিটা খোলা হয়েছে, আর তার ভিতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন, উট পাখির ডিমের মতন সব হীরামণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ঘচ করে ট্রেন থেমে গেল। মামা বাড়ির স্টেশনে পৌঁছলাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিনের দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরের কথা, একটা বিড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, আই তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা এই চতুর্দোলায় চেপে মামা বাড়ি যাবো, গিয়ে গরম গরম। চপ ইডিয়েট! দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতন বিপদ ঘনিয়ে আসছে? রক্ত লোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে, তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু 2 সেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পাটলি ছেলেপুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘড় ঘড় করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কি চেঁচাতে লাগলো, ও পাঁচু দাদা, ও মেজদিমণির খোকা, বলি এইছো না আসনি? পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি? বাঁচালি বাবা। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে বড় গরু তো আসন সিঁড়ি হয়ে বসে পড়েছেন। কত টানাটানি করলাম, কত কাকতি মিনতি করলাম, কত লেজ মোচড়লাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে 4 দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম। সে কিন্তু নড়েও না, ওই রকম বসে ঘাস চাবায়। ও ঘনশ্যাম, তাহলে কি হবে রে? হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলোমাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে, অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে।
সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান, সেখানটাতে আবার মস্ত মস্ত বুলো বুলো পাতাওয়ালা উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিসফিস করে আমাকে ইংরেজিতে বলল, হিয়ার অল সিপাহী বিদ্রোহের সময়কার কবরস আর দেয়ার। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরাজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এখানে গাড়ি নামিয়ে চম্পট দেবো বলে রাখলাম। আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ভূতের কথা নয় মানে? কবর আর ভূত কি আলাদা? ইংরাজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না? না পাঁচুদা, আমার পোষাবে না। এই বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটখট খটখট শব্দ করে একটা ছ্যাঁকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তক্ষুনি হাত পা ছুঁড়ে মূর্ছা গেল। আর কি ভালো লাগে না পাঁচু দাদা? এই বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল। অনেক রাতে মামা বাড়ি পৌঁছলাম। মনে পড়ল প্রদীপিসিও এমনই দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, এই হাত থেকে পড়ে উড়ে টুড়ে যায়নি তো? চুপ, এটা শত্রুর আস্তানা। বুক থেকে হৃৎপিণ্ড উপড়ে নিলেও প্রদীপিসির বর্মি বাক্সর নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির ওপর বসে পড়ল। ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করল না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রাগ করে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। মামাটা যে কোথায় গেল, আশ্চর্য! সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমু খেয়ে একাকার। কতদিন পর, ও বাবা কত বড় হয়ে গেছিস! চল চল চল। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাই ইয়া শিং বাঙানো গোপ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভিতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার 1। সেজো দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেঁসে যাবে। ওল্ড লেডি নাম্বার 1 স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালোই লাগছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুঁড়ি আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনই উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম।
খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল পাশবালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কি সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়তো মানে আমি খেয়ে এসে তোর পাশে শোবো। হ্যাঁ, কাল তোকে প্রদীপিসির বর্মি বাক্সর গল্প বলবো। হ্যাঁ, একা শুয়ে থাকতে ভয় পাবি না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প লীলা মজুমদারের প্রদীপিসির বর্মি বাক্স। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুলবাগান থেকে আর তার পেছনে আমবাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যেই হোক, কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যেই হোক, আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের প্যান্টুলুন আর ছাই রঙের গলাবন্ধ কোট পরে, মুখে মাথায় কমফর্টার জড়িয়ে, চিমড়ে ভদ্রলোক চোখে বাইনকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই দেখে আমার টনসিল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেল। এমন সময় শুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেবোতে চেবোতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন। সেজো দাদামশাই বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করেছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাড়ে চাটা চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার ওপরে শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো, লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো, সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়িতে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই শুনে আমার ঠাকুমা, পিসিমা, জেঠিমারা হাত পা ছুড়ে বললেন, মামা সে কি কথা গো? মেমদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকসা রং আর মোড়া থেকে ফিগার হয়, কি যে বলিস তা ঠিক নেই। মেমরা যে ইয়ে পর্যন্ত খায় শুনেছি। মা গো, অবশ্য তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসীই হই, মেমেরও দরকার নেই, নতুন স্যুটগুলোরও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরো চেঁচামেচি শুরু করে দিলেন। কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুলল না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন। হ্যাঁ, ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা তো ছিলই বাদর তাড়ানোর জন্য, তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিনরাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। চোরেরাও সিঁড়ি দিয়ে ধপধপ করে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। ঠাকুরদা চাঁদের আলোয় অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠে মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে ওঠবার কাঠের সিঁড়িটা অব্দি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। আর ছোট কাকাকে দেখে বললেন, বানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও।
শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার হিসবগুলো নিয়ে আসছে, বলিস আমি বেরিয়ে গেছি। এই বলেই সেজ দাদামশাই হাওয়া হয়ে গেলেন। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা হয়ে তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতন মামাবাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রদীপিসির বর্মি বাক্স সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো বেশ একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে গিয়ে চললাম। বারান্দার বাঁক ঘুরেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কি একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামটাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোভা। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই। খালি বামন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর না গড়াতে একেবারে ভেতরে এসে সেঁধিয়েছে। চুলগুলো আমার সজারুর কাটার মতো উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, এই ওই লোকটা কে? বামুন দিদি যেন আকাশ থেকে পড়লো। কোন লোকটা খোকা বাবু? তুমি আমি ছাড়া আর তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে বসলো। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই তার খোঁজে বেরুলাম। পাঁচু মামা, ও পাঁচু মামা, কোথায়? 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খেলাম। খানিক পরে দেখি পূর্ব দিকের ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই বিষম বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আর চারিদিকে যেরকম ষড়যন্ত্র চলছে, এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে? না তা না, শুনে ক্যাও ম্যাও করে শুরু করে দিল। আরে কি সব বলছো? যাও এখান থেকে, যাও 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 বলছি। আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারা দিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কাল বলেছিলাম তোকে প্রদীপ পিসির বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন। আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রদীপ পিসি ইয়া থাকি ছিল, ইয়া পান্তা ছিল। রোজ সকালে উঠে আজকে দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজে খেতেন। কি তেজ ছিল তার!
সত্যি মিথ্যে জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরে ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকিয়েছিলেন যে সে গরু 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। পজিপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বললে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাতে, এসেই মহা হইচই লাগালেন কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখেই দেখেনি সে বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? কে জানে, মশলা টশলা হবে। ওই পজিপিসির একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা। কালো রোগা ডিগডিগে, এক মাথা কোকড়া কোকড়া, তেল চুকচুকে চুলে, টেরি বাগানো। দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশোনা কি কোনো রকম কাজকর্মের নামটি নেই। সারাদিন গোলাপি গেঞ্জি আর আদি ঝুলো পাঞ্জাবি পরে পায়ামায় টোটো কোম্পানি, শখের থিয়েটার আর এখানে ওখানে আড্ডা। অথচ কারো কিছু বলবার নেই। পজিপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবে না। তাই নাকি? জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমাইশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো। যখন আরো বড় হলো, গাঁজাগুলি খেতে শিখলো, জুয়োর আড্ডায় গিয়ে জুটলো। মাঝে মাঝে 1 মাস 2 মাস দেখা নেই, আবার এক গাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। পজিপিসি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান, পাজি ছেলেকে পায় কে? কি সাংঘাতিক! হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঠান মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনলো, হীরের আংটি কিনলো। বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পমান। কে জানে কোথা থেকে এত টাকা পায়। পজিপিসি অব্দি চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়ারা এসে হানা দিত। টাকা তো ভালো, কিন্তু পাই কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশ বালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন। আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতুম পেঁচা ডাকছে, আর মাথার উপর পুরনো কাঠের কড়িগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এসবের জন্যে ঘুম ভেঙে যায়নি। যার জন্যে ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরো লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, জল না খেয়ে আর 1 মিনিটও থাকা অসম্ভব হলো, আস্তে আস্তে খাট থেকে নামলাম। আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে গিয়ে দাঁড়ালাম। একটু দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানে ঘুর ঘুঁটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মনটা ঠিক করছি, এমন সময় কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেদিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সেজ দাদা মশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে, হাত দিয়ে শীত কাটতে কাটতে, কানে মাকড়ি পড়া, লাল নেংটি, গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতরা সেজ দাদা মশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মখমলের চটি পায়ে দিচ্ছে। এমন সময় টুস করে সেজ দাদা মশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম। সেই চিমড়ে ভদ্রলোক বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে। আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু কি একটা পেরেকে না কিসে হোঁচট খেয়ে বলল, বলে অন্ধকারে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরুলো চিমড়ে ভদ্রলোক, এরপরে হয়তো বেরুবে দামড়া ডাকাত। ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবে মাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজ দাদা মশাইয়ের দরজা খুলে গেল, এবং এবার স্বয়ং সেজ দাদা মশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আতি পাতি করে কি যেন খুঁজতে লাগলেন। গেল কোথায়? আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি। ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে না কিসে হোঁচট খেয়ে সেজ দাদা মশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তার ঠিক নেই। কাঁথা বক ছুচা ভোদনের ডিম কচ্চপের লেজ। ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধহয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটে কাগজটা করকর করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকির উপর রোজকার মতন আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয় আর জ্বাললুম না। সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম পুদি পিসি এসে পিছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন, আয় এদিকে আয়। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট করে চুল ছাঁটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন, আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? ওই না তো, নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে কবছর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি। আর আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব। কোথায় রেখেছিলে শুনি? ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুট একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না। তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, সেটা তোর মাকে দিস। আর দেখ, ওই বেটা ছিঁড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গজার ব্যবসা করেছে। আহা বাবা, বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে বল। বলে আমাকে চুমু খেয়ে পুদি পিসি ছোট কাকার তৈরি সেই কাঠে সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন। এবং পেছন ফিরতেই দেখলাম যে হাতটা পেছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা। গদা দেখে এমন চমকে গেলাম
যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। কাটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 পাইলাম, সা নিধিরাম শর্মা। পুনশ্চ সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি সেজ দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন, কি অনুসন্ধান? এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলেন। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হচ্ছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছো? পাঁচু মামা শুকনো ঠোঁট আরো শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বলল, খেন্তি পিসি এসেছে। খেন্তি পিসি আবার কে? পাঁচু মামা আমসি হেন মুখটি করে বলল, পদি পিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ও সব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা। স্বয়ং সেজ দাদা মশাই এতে ভীষণভাবে জড়িত আছেন, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচন্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা পদি পিসির মতন কে একজন তোলো হাঁড়ির মতো মুখ করে ভেতরে এলেন। বুঝলাম এই খেন্তি পিসি। পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের উপর পড়েছিল। সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি করতে পারো আমার তুমি? এমন কোন স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই। জানো, আমার বুকের মধ্যে সিংহ। এইটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন, আর পাঁচু মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদ মস্তক আমাকে কাঠ ফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। আমার হাত এমনই কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমনই চমকালেন যেন বন্দুকের গুলি শুনেছেন। কি হলো? হ্যাঁ, কি হলো? কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলবার আগেই সেজ দাদা মশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, খেন্তি, তা তুই আবার এখানে কেন? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার উপর থেকে সরিয়ে বরফের মতন ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধা হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও তো দিলে না। আমার ভজাকে যে কাপড়টা দিলে সেও তো ওদি খেলো, সস্তা রাবিশ। বাবার বাড়ি থেকে কলাটা মূলটা দূরে থাক, কচুটারও মুখ দেখি না। তাই বলে বৌদির ঘরের কোনাতে একটু জায়গাও কি হবে না? পাঁচু মামা এখানে দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আর জায়গা হবে কি না হবে তাতে তো তোমার ভারী বয়ে গেল। এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা? বলেই কচ্ছপের মুন্ডুর মতন সুই করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজ দাদা মশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন, এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি। আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো এক্ষুনি। তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস। বেরো বলছি, বেরো। তোকে আমি সার্চ করবই করব। না বেরোলে ওই খাটের তলে সে দিয়েই সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি। প্রতিবেশীর বাক্সের জন্য তোরা তো ছক 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 করে বেরোচ্ছিস, হ্যাঁ? অথচ বাক্সতে আর কারো অধিকার নেই। ওটা স্ত্রী ধন, ওটা আমি পাবো। হ্যাঁ, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল? হ্যাঁ, আমি আইন পাস করেছি জানিস। হ্যাঁ, কেউ যদি পায় তো আমি পাবো জানিস। আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি। ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল।
দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো অলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার মুখ থেকে সরিয়ে বললেন, মনে থাকে যেন 3 ভাগে 1 ভাগ আমার। যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। হ্যাঁ, খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে রয়েছে। আর যায় কোথায়, নিমেষের মধ্যে হিড় হিড় করে টেনে পাঁচু মামাকে বের করলেন। তারপর 2 থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন, তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছো শেষদা, বেটা ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজো দাদা মশাই অমনি বললেন, কই দেখি দেখি দেখি। চিমড়ে ভদ্রলোক এগিয়ে বললেন, মানুষ হওয়া একরকম অসম্ভবই দেখছি। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাবধানে বসে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি? বিশেষত খেন্তি পিসির মতো একজনের। আকাট মুখ্য স্ত্রী লোকেরা নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার ওপর হামলা। আর ওই ইজের পর ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? পাঁচু মামার কাছে আমি অমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজো দাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে, ও দিদিমা, ধাঁ করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখন অবধি চা পাইনি, তবু নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারো সাধ্য নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে, কত বছর ধরে খেয়ে বা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে থেকে আসা যাওয়া করছে। চারদিক একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পাইনি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে, নেমেছি কি কপাং করে ধরবে, অমনি আর আমার নামবার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। কিছু করবার নেই, কিছু দেখবার নেই। চারদিকে পাঁচিল, উপরে আকাশ, আর কশো পায়রা কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখরা আমাকে অবাক হয়ে দেখছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা, চারদিকে পায়রার পালক, আর পায়ের নিচে সেই পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। এ কি? তখন আমার গায়ের লোমগুলি খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শোঁ শোঁ করে সমুদ্রের শব্দ। যে আমি কোনোদিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সেই আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পায়নি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে গেলাম।
উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোপড়া, একটু ভিজে ভিজে গন্ধ, আর ভিতরের দেওয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরফে, ইতি শ্রী গজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট্ট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রা বাসা করেনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে 2 হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। উপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছেদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কি সব লিখেছে। সেই পুঁথিও নামালাম। নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা, লাল, নীল, সবুজ পাথর বসানো আংটি, হার, বালা, আর এক জোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রদীপিসি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তক্ষুনি পকেটে পুরলাম। তারপর পুঁথিটা খুলে কি আর বলবো, দেখলাম যে শ্রীগজার লেখাপড়া আমার সাধ্যি নয়। কি লেখা কিছুই তো বুঝতে পারছি না, আর দূরে আমি পড়তে পারবো না। বুঝলাম পুঁথিটা সেজ দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার, বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম। আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের ওপর একটুও রাগ রইল না। বাক্সটা নিয়ে সে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেওয়াল বেয়ে বাইরের দেওয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানোর সিঁড়ির খাঁজবে নামাটাও প্রায় অমানসিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রদীপিসির বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেবল ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁথি বের করে সেজ দাদামশাইয়ের হাতে দিলাম। সেজ দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাস মতন নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের উপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজ দাদামশাই খুব লম্বা, আর চিমড়ে ভদ্রলোক খুব বেঁটে হওয়াতে বিশেষ সুবিধে হলো না। হঠাৎ সেজ দাদামশাই বিষম চমকে উঠে বললেন, আরে এই যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি, এ কোথায় পেলি? আরে এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়িয়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসামশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়ে দিলেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে আরও বিষম চমকে গিয়ে বললেন, আরে শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে এটা যে একটা ডায়েরির মতো শোনাচ্ছে, না আছে তারিখ, না আছে বানানের কোনো নিয়ম কানুন। বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো। গজা লিখেছে, সোমবার সর্বনাশ হইয়াছে, মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুজিয়া দিয়া সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যাস মতন বাড়ি শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন। মঙ্গলবার আর পারা যায় না, বাক্স আমি কিছুতেই কাহাকে দেব না স্থির করিয়াছি, অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই। বগলে কড়া পড়িয়া গিয়াছে। সোমবার
তাড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি। বিষম লাভ হইতেছে। এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয়। শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। ইহারা জিনিস লয়, অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব। রবিবার ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এখানেই আমার এই লিপি ও বাকি গুটি কত কলঙ্কার রাখিলাম। ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবে। ইতি শ্রী গজা। সেজ দাদামশাই হতাশ গলায় বললেন, তারপরেই বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন। গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি। প্রতিবেশীর ফিক করে হাসার কারণও বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাবার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, তা বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি। খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হাতটা তুই নে। সেজ দাদামশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো। তুমি এই হীরের আংটিটা নাও। এটা দেব মেজ ঠাকুরপো ছেলেকে, এটা পাঁচুর, আর এটা নেড়ার প্রাপ্য। এটা পুচকি পাবে, এটা কুচকি পাবে, আর এই বালা জোড়া আমার ভাগ আমার মেয়েকে দেব। বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি। এটা দাদা তোর, কারণ তুই খুঁজে না দিলে এই এদের দ্বারা হতো না। এবার চল দেখিনি, কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবি চল। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি নিলাম, ওতে মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তাকে দিল 7 নহরের, আমার বেলা 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন, স্যার, ও স্যার, আমার 200 টাকা। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? বলি গেলটা কোথায়? আর সবাই দাঁড়িয়ে কেন? পায়ে আঠা লাগানো নাকি চোখে নেবা? এই লণ্ঠনটা এদিকে ধর না। মরণ আমার মুখের সামনে না, নিচের দিকে। আরে এদিকে তো নেই। এইটা খুব একটা হাসি গল্পের আওয়াজ। ঠিক আছে।